নমস্কার আমার প্রিয় ছাত্রছাত্রীরা, যারা ক্যামেরার ওদিকে রয়েছে, আমার চ্যানেল দেখো নিয়মিত, তাদের জন্য আরেকটা নতুন ভিডিও, একটা নতুন সিরিজ শুরু করছি। ইডিয়ামস অফ দ্য ডে, 10টা করে ইডিয়াম আমি শেখাবো, যেগুলো বিভিন্ন পরীক্ষায়, এসএসসি থেকে শুরু করে সমস্ত পরীক্ষায় আসতে পারে। শুধুমাত্র শেখাবো না, দেখো এখানে ক্যাপশনে আমার থাম্বনেইলে লেখাই আছে যে I will teach you how to remember idiom with the technique of remembering anything and everything. আমার আগের ভিডিও যারা দেখেছো তারা জানো যে আমি মনে রাখাতে বিশ্বাস করি, কিন্তু আমি মনে করি যে আমার ছাত্রছাত্রীদের যদি ট্রেন্ড মেমোরি না হয়, যারা শিখছো, যারা কম্পিটিটর, ট্রেন্ড মেমোরি না হয়, এই কোটি কোটি লক্ষ লক্ষ কম্পিটিটর, তার মধ্যে তুমি কিছুতেই নিজের জায়গা তৈরি করে নিতে পারবে না সহজে। সুতরাং ইডিয়ামসের প্রচুর ভিডিও তুমি পাবে, প্রচুর টিচার পোস্ট করেছেন ইডিয়ামসের ভিডিও, কিন্তু আমি বাছা বাছা ইডিয়ামস তোমাদের দেবো যেগুলো পরীক্ষায় আসতে পারে, টানা দিতে থাকবো, এবং ইডিয়ামসগুলো কি করে মনে রাখতে হয়, হাউ টু রিমেম্বার ইডিয়ামস উইথ টেকনিক, সেটা শেখাবো। সো লেটস বিগিন। ইডিয়ামগুলো তোমরা সামনে দেখতে পাবে, আর এর এক্সাম্পল শুদ্ধ এই পেজটা, এই পিডিএফ পেজটা আমার টেলিগ্রাম চ্যানেলে তো আমি পোস্ট করে দেবো। প্রথম ইডিয়াম হচ্ছে টু ব্লো স্মোক। ব্লো স্মোক, এটার মানে হচ্ছে টু পারপাসলি কনফিউজ অর ডিলিউড সামওয়ান। মানে ব্লো স্মোক কথাটা তখনই ব্যবহার হয় যখন কাউকে ধোঁকা দেওয়ার জন্য, কাউকে ঘোল খাইয়ে দেওয়ার জন্য তুমি কোনো কাজ করছো, কাউকে তুমি কনফিউজ করে দিচ্ছ, সে কিছুতেই তোমায় ধরতে পারছে না। ফর এক্সাম্পল, দ্য লয়ার্স অন দ্য আদার এন্ড নেভার অ্যাকচুয়ালি হ্যাড এনি প্রুফ এগেইনস্ট দ্য ক্লায়েন্ট, দে ওয়ার জাস্ট ব্লোয়িং স্মোক দিস এন্টায়ার টাইম। কথাটা মানে হচ্ছে লয়াররা যে অ্যাকিউজ, তার এগেইনস্টে কোনো প্রমাণ ছিল না, তারা শুধু কনফিউজ করবার জন্য সময় নষ্ট করছিল। দে আর অনলি ব্লোয়িং স্মোক। এবার মনে রাখতে গেলে কি করতে হবে, জাস্ট ভাবো যে দেখো এটা মানে হচ্ছে কনফিউজ করা। তোমাকে এমন একটা ছবি তৈরি করতে হবে, তুমি যদি আমার আগের ভিডিও দেখো তুমি জানো যে আমাদের অ্যাবসার্ট পিকচার তৈরি করি আমরা অ্যাজ পার দ্য রুলস অফ হ্যারি লরেন। তোমাকে দেখতে হবে, আমি দেখবো কিভাবে সেটা তোমাদের বলি, তোমরা তোমাদের মতো করে ছবি তৈরি করবে এবং একবারই মনে রাখবে, একবারই, অ্যাট ওয়ান শট it has to be remembered for the rest of your life, at least till the exam ends. ধরো একটা পুলিশ দৌড়চ্ছে একটা চোরের পিছনে, জাস্ট ইমাজিন করো, দেখতে থাকো চোখে, তোমাদের বাড়ির পাশ দিয়ে ছুটছে, তুমি দেখতে পাচ্ছ ছাদ থেকে, বারান্দা থেকে, ঘর থেকে, এবং চোরটা কি করছে, হা করছে, এবং তার মুখ থেকে কি হচ্ছে, স্মোক ব্লো করছে, এবং ওই ধোঁয়ার মধ্যে পুলিশ কনফিউজ হয়ে যাচ্ছে, খুঁজে পাচ্ছে না চোরকে। একটা ছোট্ট কমিক সিন তুমি চোখের সামনে দেখে ফেলো, ব্লো স্মোক, কিন্তু দেখতে হবে চোখে যে মুখ থেকে সাদা স্মোক বেরোচ্ছে, পুলিশ ধরতে পারছে না, সিনেমার কোনো সিন তুমি তোমার মনে দেখে ফেলো। দ্যাট ইজ দ্য টেকনিক। এটাই টেকনিক ছিল। শুনতে মজা লাগতে পারে, মেমোরিতে চাপ পড়বে না, তোমাকে অ্যাট দ্য এন্ড অফ দ্য ভিডিও আমি জিজ্ঞেস করবো যখন দেখবে সবকটা মনে আছে। সেটাই আমার কাজ। দেখো ইডিয়ামসের অভাব নেই, বইয়ের অভাব নেই, আমার কাজ হচ্ছে মনে রাখিয়ে, কি করে মনে রাখতে হবে সেটা শেখানো। নেক্সট, টু গো পিয়ার শেপড। টু গো পিয়ার, পিইএআর, পিয়ার মানে নাশপাতি, পিয়ার শেপড, এটার মানে হচ্ছে যদি কোনো প্ল্যান বা যদি কোনো কাজ পিয়ার শেপড হয়, তার মানে এটা রং ডাইরেকশনে চলে গেছে, বিফল হয়েছে। অর্থাৎ টু গো পিয়ার শেপড মানে হচ্ছে কোনো কাজ বিফল হওয়া বা ভুল পথে চলে যাওয়া, কার্যসিদ্ধি না হওয়া। একটা ছোট্ট এক্সাম্পল ধরো, উই হ্যাড প্ল্যান্ড টু গো অ্যাওয়ে ফর দ্য উইকেন্ড বাট অল আওয়ার প্ল্যান ওয়েন্ট পিয়ার শেপড। আমরা উইকেন্ডে যেতে চেয়েছিলাম কোথাও, দীঘা, পুরী, মন্দারমণি, কিন্তু আমাদের যাওয়া হয়নি, কারণ প্ল্যান ভেস্তে গেছে, কেউ একজন জ্বর হয়েছে, কেউ একজন আসবো বলে আসেনি, ইত্যাদি ইত্যাদি। টু গো পিয়ার শেপড মানে হচ্ছে কোনো কাজ যেদিকে যাওয়ার কথা, যেদিকে আমার হওয়ার কথা, সেদিকে না হয় উল্টো দিকে হচ্ছে। দেখো তুমি তোমার মতো করে ছবি তৈরি করবে, আমি আমার মতো করে একটা এক্সাম্পল দিচ্ছি, এটাই তোমাকে দেখতে হবে, এমন কোনো কথা নেই। তুমি ভাবো তুমি একটা গাড়ি করে একটা জায়গায় যাওয়ার কথা, গাড়ি করে তুমি কলকাতায় যাবে, শিয়ালদায় যাবে, হাওড়ায় যাবে, হোয়ার এভার ইউ স্টে, সেখান থেকে তুমি যাবে। তুমি গাড়িটা এসেছে, তুমি গাড়ি বুক করেছো, এসেছে একটা ন্যাশপাতি, বিশাল বড় একটা ন্যাশপাতি এসছে,
তার উপর তোমাকে ছড়িয়ে দিয়েছে আর সেটা উল্টো দিকে চলে গেছে, মানে প্ল্যান যেদিকে যাওয়ার ছিল সেদিকে যায়নি। ছবিটা জাস্ট একবার দেখো, তুমি তোমাকে দেখো না, তুমি তোমার এমন লোককে দেখো যাকে নিয়ে তুমি মজা করো, বা যে তোমার কাছের মানুষ, ভাই বোন দাদা বৌদি যাকে পারো, বন্ধু যাকে দেখো যে সে একটা ন্যাশপাতিতে চড়ে উল্টো দিকের রাস্তায় দৌড়চ্ছে, সমস্ত প্ল্যান ভেস্তে গেছে, চিৎকার করছে। জাস্ট একবার ঝলক দেখো চোখের মধ্যে, ভুলে যাওয়ার চেষ্টা করো, ভুলতে পারবে না। নেক্সট, নাম্বার 3, come out of woodwork. Come out of woodwork. এটার মানে হচ্ছে to appear suddenly, usually because one sees an opportunity to get something for oneself. একটা ছোট্ট সুযোগ কোথাও পেয়েছে মানুষ, হাজারে লোক সেই সুযোগটা নেওয়ার জন্য আসতে থাকে। সিম্পল ভাবো যে কোনো একটা অনুষ্ঠানে খিচুড়ি বিতরণ হচ্ছে, বাড়িতে যার বিরিয়ানি হয়েছে, বাড়িতে যার রান্না হয়েছে, সেও খিচুড়ি আনার জন্য ডাব্বা নিয়ে চলে গেছে। So whenever something happens, something profitable happens, people come out of woodwork. ঠিক আছে? তো এই ইডিয়ামটা খুব ইউজ হয়, শশী থারুর খুব ইউজ করেন। যদি তোমরা কেউ শশী থারুরকে ফলো করো তাহলে জানবে যে শশী থারুর মাঝে মাঝে ইউজ করেন পিপল কাম আউট অফ woodwork। তো এই সিনটাই তুমি দেখতে পারো, কোথাও একটা খিচুড়ি বিতরণ হচ্ছে আর মানুষ পিঁপড়ের মতো, উড কথাটা মনে রাখতে হবে। আমার থিওরি, আমার যে তোমার টেকনিক, সেটা তখনই কাজ করবে যখন তুমি ছবিটা অ্যাবসার্ট করতে পারবে। সবাই খিচুড়ি খেতে যাচ্ছে, হাতে উড নিয়ে, উড মানে কাঠ, একটা বড় কাঠের গুঁড়ি নিয়ে না গেলে কেউ খিচুড়ি পাচ্ছে না। উডওয়ার্ক, উডের মধ্যে কাজকর্ম করে, উডওয়ার্ক নিয়ে সবাই খেতে যাচ্ছে। জাস্ট দেখো যে কামিং আউট অফ পোর্ট, পিল করে পিঁপড়ের মতো সবাই কাছের গুঁড়ি, তুমি ওপর থেকে দেখছো, ড্রোন নিয়ে ভাবো, তুমি ওপরে বসে আছো চিলের চোখ নিয়ে, দেখতে পাচ্ছ যে হাজার লোক উড নিয়ে কি আসছে, সুযোগ পাচ্ছে একটু খিচুড়ি খাবে বলে। এই সিনটা যদি মনে থাকে, তোমার অপশন কিন্তু যেমন ল্যাঙ্গুয়েজেই থাকুক, তুমি বুঝে নেবে যে হাজার লোক, প্রচুর লোক যখন সুযোগের সন্ধানে বেরিয়ে আসে, এটা তোমার মনে পড়ে যাবে। সো দ্যাটস হাউ মাই ট্রিক ওয়ার্কস। নেক্সট, নাম্বার 4, রান দ্য গন্টলেট। রান দ্য গন্টলেট মানে হচ্ছে টু হ্যাভ টু ডিল উইথ এ লট অফ পিপল হু আর ক্রিটিসাইজিং অর অ্যাটাকিং ইউ। তুমি সেই সমস্ত মানুষদের সাথে ডিল করছো যারা তোমাকে অ্যাটাক করছে, ভার্বালি বিভিন্নভাবে তোমাকে অপমান করতে চাইছে, তুমি তাদের মধ্যে দিয়ে তাদের অ্যাভয়েড করে, তাদের ট্যাকেল করে বেরিয়ে যাচ্ছ। এটা একটা অ্যাকচুয়ালি মিলিটারি ওয়ার্ড, মিলিটারি ইডিয়াম। এমন হতে পারে যারা তোমাকে ক্রিটিসাইজ করছে, ভয় দেখাচ্ছে, তাদের মধ্যে থেকে তুমি তোমার নিজের যে এইম, সেটাকে অ্যাচিভ করবার জন্য বেরিয়ে যাচ্ছ। ওকে, সো দে হ্যাড টু রান দ্য গন্টলেট অফ টেলিভিশন ক্যামেরাস। মানে টেলিভিশন ক্যামেরা তাদের অ্যাটাক করছে, তারা মানে কোনো মতে সেখান থেকে পালাচ্ছে। সেলিব্রিটির কথা ভাবতে পারো, সেলিব্রিটিরা যখন নাবে, ধরো শাহরুখ খান যখন এয়ারপোর্টে নামছে, তার পিছনে হাজার লোক আসছে, ছবি তুলতে চাইছে, অটোগ্রাফ চাইছে, ক্যামেরা তার সামনে দাঁড়িয়ে আছে, কিন্তু সে কোনো মতে তাকে বাঁচাচ্ছে। ভাবো সবার হাতে গান, যারা শাহরুখ খানকে ধরতে যাচ্ছে সবাই গুলি করতে যাচ্ছে, গন্টলেট মনে রাখতে হবে, গান ছাড়া উপায় নেই। গান মানে হচ্ছে তোমার বন্দুক। শাহরুখ খান সেই গানগুলোকে নিয়ে তুবড়ে আস্তে আস্তে বেরিয়ে চলে যাচ্ছে। রান দ্য গন্টলেট, দেখতে হবে যে সবাই অ্যাটাক করতে চাইছে, ক্রিটিসাইজ করতে চাইছে, তুমি সেখান থেকে পালাচ্ছ। জাস্ট সিনটা একবার দেখো, মনে থাকবে সারা জীবন। নেক্সট, বিলং ইন দ্য ট্রুথ। বিলং ইন দ্য ট্রুথ, দাঁত বড় হয়ে যাচ্ছে। কেউ জানে এটার মানে? বিলং ইন দ্য ট্রুথ মানে হচ্ছে টু বি ওল্ড, অফেন টু ওল্ড টু ডু সামথিং। আমি যদি বলি হি ইজ এ লিটল লং ইন দ্য ট্রুথ টু বি ওয়ারিং শর্টস, ডোন্ট ইউ থিঙ্ক? তার ছোট প্যান্ট পরবার জন্য তার যথেষ্ট বয়স হয়ে গেছে, ইজ লিটল লং ইন দ্য ট্রুথ। তুমি তোমার বাড়িতে আশেপাশে বন্ধু বান্ধবের মধ্যে, বাড়িতে বাবা মা দাদু দিদা, তার মধ্যে যার বয়স বেশি, তাকে দেখো তার একটা দাঁত এমন লম্বা হয়েছে যে সে দাঁতটা প্রায় মাটিতে ছুঁয়ে গেছে। বুড়ো মানুষকে লম্বা দাঁত, যত বুড়ো আছে পৃথিবীতে তাদের সমস্ত দাঁত বেরিয়ে আসছে, লম্বা হয়ে যাচ্ছে। বুড়ো মানুষের কিছু হচ্ছে না, চুলফুল সাদা হচ্ছে, পড়ে যাচ্ছে, ঠিক আছে, কিন্তু সমস্ত বুড়ো মানুষের পৃথিবীতে কি হচ্ছে? লম্বা দাঁত ড্রাকুলার মতো বেরিয়ে মাটিতে ছুটছে। বিলং ইন দ্য টিথ। যখন এটা চোখের সামনে একবার দেখবে, ইডিয়ামটা মনে রাখার জন্য তোমাকে আর মেমোরিতে প্রেশার দিতে হবে না, এবং আমি তোমাদের সেটাই শেখাতে চাইছি। ট্রাস্ট মি, এই থিওরি ফলো করলে কোনো ইডিয়াম কোনোদিন তুমি ভুল করবে না, তোমার ভুল হতে পারে না, যদি তুমি একবার ছবিটা মনের মধ্যে দেখতে পারো। আবার বলছি, নিজের মতো ছবি বানাও, আমি তোমাদের হেল্প করছি ছবি দিয়ে। নেক্সট, নাম্বার 6, অ্যাজ ক্রো ফ্লাইজ। কাক যেভাবে ওড়ে। কাক কিভাবে ওড়ে কোনোদিন জানো? কোনো আইডিয়া আছে? কাক কিন্তু সবসময় স্ট্রেট লাইনে ওড়ে, স্ট্রেট। কাক কখনো এভাবে উড়বে না। অ্যাজ ক্রো ফ্লাইজ মানে হচ্ছে শর্টেস্ট ডিস্টেন্স,
মানে হচ্ছে দ্য ডাইরেক্ট রুট বিটুইন টু প্লেসেস, মানে একদম সরল রেখা দিয়ে দুটো প্লেস, তুমি এ থেকে বিতে যাবে, যদি সরল রেখা দিয়ে টানো, যে ডিস্টেন্সটা বেরোবে সেটা হচ্ছে অ্যাজ ক্রো ফ্লাইজ। ভাবো এক নিচে লম্বা লাইন, সাদা লাইন টানা আছে, সমস্ত কাক সেই লাইনগুলোর প্রতি সোজা উড়ে যাচ্ছে। এটা তুমি ছবি না দেখলেও মনে থাকবে, অ্যাজ ক্রো ফ্লাইজ যদি একবার কনসেপ্টটা মাথায় থাকে যে ক্রো কাক সোজা লাইনে শুধু ওড়ে, একে বেঁকে উঠতে পারে না, উপর নিচে উঠতে পারে না। তার মানে শর্টেস্ট ডিস্টেন্স বিটুইন টু প্লেসেস যখন আমরা ডিসক্রাইব করব তখন আমরা অ্যাজ ক্রো ফ্লাইজ বলবো। ফর এক্সাম্পল, ফ্রম হিয়ার টু দ্য রেসিডেন্স ইজ অনলি 10 মাইলস অ্যাজ দ্য ক্রো ফ্লাইজ। এখান থেকে রেসিডেন্স অব্দি শুধুমাত্র 10 মাইলস অ্যাজ দ্য ক্রো ফ্লাইজ, মানে 10 মাইল সোজা রাস্তায় গেলে। ওকে, নেক্সট, ক্যাচ 22 সিচুয়েশন। তোমরা হয়তো অনেকে শুনেছো ক্যাচ 22 সিচুয়েশন। ক্যাচ 22 সিচুয়েশন সম্বন্ধে কারো যদি ধারণা না থাকে, একটা ছোট্ট মজার এক্সাম্পল দিই যেটা আমাদের জীবনে হয়। যারা নতুন ধরো ইঞ্জিনিয়ারিং পাস করেছো বা চাকরি চাইছো, সবাই বলে বা দাদা এক্সপিরিয়েন্স লাগবে ভাই, নইলে তোমাকে চাকরি দেওয়া যাবে না, 1 বছরের এক্সপিরিয়েন্স অন্তত লাগবে। মজার কথা হচ্ছে এক্সপিরিয়েন্স পাওয়ার জন্য আগে চাকরিটা পেতে হবে। চাকরি না পেলে তোমার এক্সপিরিয়েন্স হবে না, আবার এক্সপিরিয়েন্স না থাকলে তুমি চাকরি পাবে না। দিস ইজ কল্ড আ ক্যাচ 22 সিচুয়েশন। আশা করছি ব্যাপারটা বোঝাতে পেরেছি। মানে একটা না হলে আরেকটা হবে না, কিন্তু যেটা হবে না সেটা আবার না হলে এটাও হবে না। এরকম যখন সিচুয়েশন হয়, অ্যান ইম্পসিবল সিচুয়েশন হয়, ইউ আর প্রিভেন্টেড ফ্রম ডুইং ওয়ান থিং আনটিল ইউ হ্যাভ ডান অ্যানাদার থিং দ্যাট ইউ ক্যানট ডু আনটিল ইউ হ্যাভ ডান দ্য ফার্স্ট থিং। অর্থাৎ ফার্স্ট থিং না হলে সেকেন্ড থিং হচ্ছে না, আবার সেকেন্ড থিং যদি না হয় তোমার ফার্স্ট থিংটাও হবে না। এরকম সিচুয়েশনকে বলা হয় ক্যাচ 22 সিচুয়েশন। নিজেদের অবস্থাটা মাথায় রাখো যে এক্সপিরিয়েন্স না হলে চাকরি পাচ্ছ না, আর চাকরি না পেলে এক্সপিরিয়েন্স হচ্ছে না। দিস ইজ কল্ড ক্যাচ 22 সিচুয়েশন। একটা কোনো ট্রিগার তোমার মাথায় দরকার, সো দ্যাট তোমার এটা কারেক্ট আনসারটা ঠিক সময় মনে পড়ে। নাম্বার 8, ব্রেক এ লেগ, পা ভাঙা। কেউ জানো মানে কি? ব্রেক এ লেগ মানে হচ্ছে উইশ গুড লাক। কাউকে যদি গুড লাক উইশ করো, দ্যাট ইজ ব্রেক এ লেগ। ফর এক্সাম্পল, আই হার্ড ইউ হ্যাভ এ পারফরমেন্স টুডে, ব্রেক এ লেগ। আমি শুনেছি তোমার একটা আজকে ভালো কোথাও পারফরমেন্স করা আছে, যাও গুড লাক উইশ করলাম তোমাকে। ব্রেক এ লেগ মানে উইশ ইউ গুড লাক। এবার এটাকে মনে রাখতে গেলে তুমি মনে রাখো, কেউ গান গাইতে উঠছে, আবৃত্তি করতে উঠছে, নাটক করতে উঠছে, তোমার বন্ধু বান্ধব সবাই কি করছে, তাকে হাসি মুখে জড়িয়ে ধরে পাটা ভেঙে দিচ্ছে মেরে। আর যার ভাঙছে সে খুব হাসি পাচ্ছে, সে বলছে থ্যাংক ইউ ফর উইশ। যার পা ভাঙছে সে থ্যাংক ইউ বলছে, মানে সে তাকে উইশ করছে। এইটুকু মনে রাখার জন্য ওই সিনটাই যথেষ্ট, ব্রেক এ লেগ। দেখতে হবে মনের চোখে, আবার বলছি দেখতে হবে, ভাবলে হবে না। নেক্সট, 9 নম্বর, ওয়েকিং আপ or getting out on the wrong side of the bed। বিছানার ভুল জায়গা থেকে তুমি উঠছো। এই ইডিয়ামটার মানে হচ্ছে টু বি ইন ফাউল মুড ফ্রম দ্য মোমেন্ট অফ ওয়েকিং। তুমি ঘুম থেকে যখন উঠছো, মারাত্মক মুড খারাপ। বাড়িতে ধরো ভাই উঠেছে, মা উঠেছে, বাবা উঠেছে, হেভি মন খারাপ, সব সময় উঠে চিৎকার করছে, এটা হচ্ছে গেটিং আপ। তুমি তখন বলবে মাই ফাদার মাস্ট হ্যাভ ওকেন আপ ফ্রম দ্য রং সাইড অফ দ্য বেড। ওকে, তো এটা মনে রাখতে গেলে, যে ভীষণ রাগী, যে বদমেজাজ, যেমন একটা লোককে ভাবো, অথবা নিজের কোনো লোককে ভাবো, বন্ধুকে ভাবো, যে সকালবেলায় উঠেছে মাথার মধ্যে পুরো খাটটা নিয়ে এসে চিৎকার করছে। বেড কথাটা মাথায় রাখতে হবে, বেড কথাটা মাথায় আনতে হবে। পরীক্ষার হলে দেখো হাজার ইনফরমেশন নিয়ে পরীক্ষার হলে যাবে, শুধু তো ইডিয়াম পড়ে যাবে না, কোটি ইনফরমেশন। বেড কথাটা মাথায় আনতে হবে। বেডটা কার মাথায় আছে? যে চিৎকার করছে মুড খারাপ হয়ে। এইটুকু সিন একটু দেখো, যে মারাত্মক চিৎকার করছে, তার মুড খুব খারাপ, কেন? তার মাথায় বেড, অর্থাৎ গেটিং রং সাইড অফ দ্য বেড। এটা তোমার মনে পড়ে যাবে, ওয়েকিং আপ অন দ্য রং সাইড অফ দ্য বেড। Number 10, and last idiom for today, bone up on, B-O-N-E, bone up on, মানে to learn as much as you can about something for special reason। পরীক্ষার জন্য একটা ইতিহাস পড়ছো, কনস্টিটিউশন পড়ছো, যতটা সম্ভব তুমি পারো পড়ছো, এটাকে বলা হয় bone up on। For example, she boned up on economics before applying for the job। She boned up on economics, verb হিসেবে ব্যবহার হচ্ছে, বুঝতেই পারছো, economics before applying for the job। তাহলে পড়াশোনা যখন করছে কেউ, ভাবো প্রচুর বোন মানে হাড়, বিছানা ভর্তি হাড়, বই পড়ছে না কেউ,
কোনো সাবজেক্ট পড়বার জন্য, প্রচন্ড পড়াশোনা করবার জন্য সবাই কি পড়ছে, কার ওপরে লেখা? সব হাড়ের ওপরে লেখা, মানে ধ্বংসস্তূপের মতো হাড় শুধু বিছানার উপর রয়েছে, টেবিলের উপর রয়েছে, দেওয়ালে ঝোলানো আছে, সেখান থেকে একটা একটা করে লোকে নিচ্ছে, যে পড়তে চাইছে সে সমস্ত পড়াশোনা করছে। এটা একবার চোখের সামনে দেখো অ্যাবসার্ড সিনটা, দেখবে বোন আপন মানে যদি হয় যে টু লার্ন অ্যাজ মাচ অ্যাজ পসিবল, এটা তোমার মনে পড়ে যাবে। পড়াশোনার সাথে এটা রিলেটেড, পরীক্ষা দেওয়ার সাথে এটা রিলেটেড। আমি 10টা ইডিয়াম শেখালাম, 10টা ইডিয়াম কিভাবে মনে রাখতে হয় সেটাও শিখিয়ে দিলাম। যার যেমন করে পারো ছবি তৈরি করো, ছবি তৈরি করে নিজেকে মনে রাখার চেষ্টা করো। এবং আমি তোমাকে রিকোয়েস্ট করব যে এই ভিডিওটা অফ করি 10টা ইডিয়াম জাস্ট ভাবো যে মনে আছে কিনা। আমি গ্যারান্টি দিচ্ছি যদি ছবি দেখে থাকো আমার মতো করে বা নিজের মতো করে, you won't be able to forget these idioms. শেয়ার করো সবার সাথে ভিডিওটা, যারা যারা বন্ধু বান্ধব আছে, সাবস্ক্রাইব করো ভিডিও। আমি এইভাবেই তোমাদের চেষ্টা করব সাহায্য করে যেতে, তোমাদের পিবি স্যার। থ্যাংক ইউ ফর টুডে।